সালটা 2005-06 হবে, অনেকটাই ছোট তখন আমি, বহু বছর আগের ঘটনা। বাড়িটা এরকম ছিল, লম্বা বেড়ার ঘর হয় এক একটা বাড়িতে, দেখবো অনেক পুরোনো দিনের, আমি আগেকার কথা বলছি, পাতকুয়োতলা, শান বাঁধানো পাতকুয়োতলা, আর একটা পাঁচিল, ছোট গেট, বাইরে রাস্তা। তো প্রায় ওই বাড়ি যে স্যারের যিনি মা ছিলেন, যিনি জেঠিমণি, খালি বলতেন যে তো গোড়াখুর গন্ধ কেন আসে। ভদ্রলোক, উনি ওই এরিয়াটার মধ্যে সুইসাইড করেন, হ্যাং করেন। এখান থেকে ওর মাথা ফাটা, পুরো ব্লাড বেরোচ্ছে, মেয়েরা মাথা। মাসিমা বলেন যে ওটা তোমার মেসোমশাই ছিলেন। ওনার সেই পাটা এখন অব্দি ফিল হয় কাজ করে। আমার পক্স হয়, নিম হলুদ দেওয়া হয় গায়ে। আমার বয়স 10 কি 12 বছর। সাডেনলি হট করে দেখি আমাকে পিছন থেকে ডাকছে কেউ। তো দেখি ঠাকুমা, মুখটা আমার পুছিয়ে দেয়, নিজে আঁচলটা আমার গায়ে ঠাকায় না, মানে পুরো বডিটা না, মানে লুজ, মানে আমি না, আমার গায়ে শক্তি নেই। পরের দিন আমি যখন খবর নিই তো ঠাকুমা মারা যায়। কি বলছিস, কি করে হয়েছে, কখন? এটা কি মৃত্যুর আগে আমার কাছে এলেন না মৃত্যুর পরে আমার কাছে এলেন, এটা আমার কাছে আজও আছে না। আমার আর শরীর দিচ্ছে না যাওয়ার জন্য। ঘরের জাস্ট এসিটা চলছে। আমি জাস্ট কিছুক্ষণের পরে ফিল করলাম আমার এরকম সোফার যেখানে পাটা রাখা, সেখানে আস্তে করে কিছু একটা বসলো। ফার্স্ট স্পঞ্জটা আস্তে করে নিচে নেমে গেল। না, আমার আর চোখে ঘুম নেই। আমি উঠে শুধু হাত জোড় করে বলছি আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার মাইন্ড কাজ করেনি। বুঝি যে কেউ এখানে তখন ছিল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার কোনো ক্ষতি করো, আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ বলে আমি মিনিটের মধ্যে ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার যিনি গেস্ট, তার নাম সুরশ্রী। সুরশ্রী অ্যাকচুয়ালি গেস্ট বলা ভুল, শি ইজ মাই ফ্রেন্ড, প্রিয়াঙ্কার বন্ধুও, এবং ও আমাদের বাড়িতে প্রিয়াঙ্কার সাথে বন্ধুত্বের জন্য যতবার এসছে ততবার ও অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমাকে শুনিয়েছে। প্রতিবার কিছু অদ্ভুত ঘটনা শুনিয়ে আমাকে অবাক করেছে। তো আমি ওকে একদিন বললাম যে তাহলে কেন না আমরা একদিন পডকাস্টে বসি এবং পডকাস্টে বসে সেই ঘটনাগুলোকে শুনি। তো আজকে সুরশ্রীকে পেয়ে গেছি আমার পডকাস্টে। ওয়েলকাম সুরশ্রী। থ্যাংক ইউ গৌরব দা, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে আমি আজকে তোমার সাথে বসেছি ফাইনালি পডকাস্টে। ভীষণ এক্সাইটেড, অনেক কিছু গল্প তুমি জানো অলরেডি, আই টোল্ড ইউ। হ্যালো অডিয়েন্স, নমস্কার, সবাই ভালো আছেন আই হোপ। সো কিছু গল্প, কিছু আমার লাইফের স্টোরি, যেগুলো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। এবং ও এমন বহু রাত আমরা আড্ডা মারতে বসেছি, যেই রাতগুলোতেও আমাদেরকে এমন এমন কিছু ঘটনা শুনিয়েছে, যে ঘটনাগুলো শুনে আমি বা আমাদের যে বন্ধু বান্ধবরা ছিল তারা সবাই বলেছে আরে গায়ে কাটা দিল এই ঘটনাটা শুনে। এবং তারপর মনে হয়েছে আরে এই ঘটনাগুলো তো পডকাস্টে একবার না একবার হলেও হওয়া উচিত। প্লাস সুরশ্রীর সাথে আমরা রিসেন্টলি আমরা একটা সিরিজও করলাম, এবং সেই সিরিজে সুরশ্রী একটা ক্যারেক্টার প্লে করেছে ইনস্টাগ্রামে, গৌরব তপাদার, প্রিয়াঙ্কা তপাদার, এই যে আমাদের দুজনের অ্যাকাউন্ট আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি তুমি একটু তোমার সম্বন্ধে বলো প্রথমে, অ্যান্ড আফটার দ্যাট, কারণ আমাদের অডিয়েন্স জানুক তুমি আমাদের খুব ক্লোজ। সো যেহেতু আমাদের খুব ক্লোজ, আমার অডিয়েন্স আমার খুব ক্লোজ, সো তুমি ওদেরও খুব ক্লোজ। সো তুমি তোমার সম্বন্ধে একটুখানি কিছু বলো, দেন আমরা একটা একটা করে ঘটনায় যাই। আমার স্টোরি অলমোস্ট, মানে তুমি জানোই, ফ্যামিলি আমার, তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, সবাই জানে। প্রিয়াঙ্কা নোজ মি ভেরি ওয়েল সিন্স ইউনিভার্সিটি টাইম, আর আমরা সেই সময়তে খুব ভালো বন্ধু ছিলাম। তো আমার সুরশ্রী হয়ে ওঠার পিছনে অনেক কারণ রয়েছে, ইউ নো ইট ভেরি ওয়েল। অডিয়েন্স অলসো জানুক আজকে বিষয়টা, যে সুরশ্রীর একটা পাস্ট ছিল, কারণ সুরশ্রী ওয়াজ আ ট্র্যাপড ইন আ রং বডি, সুরশ্রী ওয়াজ আ সুরজিৎ ওয়ান্স আপন আ টাইম। সো তারপর এই নিজের শরীরের সাথে সংঘর্ষটা চলতে থাকে। তো আমি নিজেকে, এবং শুধু শরীর না, মনের সাথে শরীরের, কারণ মনটা জন্ম থেকেই একটা একই ছিল। কারণ আমি নিজেকে কখনো সো কল্ড পুরুষ বা মেল ভাবিনি, শরীরের মধ্যে কিছু ভুল ভ্রান্তি ছিল। তো যেটা যত বড় হয়েছে আস্তে আস্তে বুঝতে শিখেছি যে মনকে আমি কোনো রকম ভাবে মারতে পারিনি। অনেক সময় চেষ্টাও করেছি, সুইসাইডাল থটও এসছে যে না, নিজের প্রাণ বাঁচিয়ে রেখে লাভ নেই। অনেক ছোট বয়সে বাবা মাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, আর মাকে যেদিনকে হারিয়েছি বাবা সেদিনকেই ছেড়ে চলে গেছিল, মানে গেছে, মানে শ্মশানেও হয়তো আসেনি। তো আমি সেই ফাইটটা ছোটবেলা থেকে করে এসেছি গৌরবদা। দিদার কাছে বড় হয়েছি, দিদা মানে আমার মায়ের মা, উনি না থাকলে হয়তো আজকে আমি তোমার সামনে বসে থাকতে পারতাম না।
তো উনি আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, উনি আমাকে পড়াশোনা করিয়েছে, ছোটবেলা থেকে নাচ শিখেছি, অনেক গুরুদের আশীর্বাদ রয়েছে আমার উপরে, তারা আমাকে টাকা না নিয়ে বিনা পয়সা নাচ শিখিয়েছে, নাচটা এতদূর করেছি। এবং একটা ভালো ইউনিভার্সিটিতে হ্যাঁ, পড়াশোনা তারপরে করেছো। রবীন্দ্র ভারতী জয়েন করা, রবীন্দ্র ভারতীতে পড়া, 2012-তে একটা গ্রুপে গিনেস ওয়ার্ল্ড বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এটা তো আমি 27 জানতাম না। ওকে, 27 আওয়ার্স কন্টিনিউ ডান্সিং এ আমার একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, আমাদের একটা পুরো টিমের। সেটা হায়দ্রাবাদ অনুষ্ঠিত হয়েছিল, 27 আওয়ার্স 27 আওয়ার্স, কন্টিনিউয়াস Yes. ডান্স পারফরম্যান্স। 1st February and 2nd February 2012, রবীন্দ্র ভবন, হায়দ্রাবাদ। তো It is সেখানে huge. হ্যাঁ, It is huge. সেখানে একটা আমাদের গ্রুপ ছিল, আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আমার অনেক বন্ধুরা যারা হয়তো পডকাস্ট এখন দেখছে, তারাও ছিল আমার সাথে। তো এটা একটা ভীষণ মেমোরেবল জার্নি। তারপরে রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা কমপ্লিট করা, তার সাথে সাথে আমি নাচের সাথে সাথে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বহু বছর কাজ করেছি, অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এই ফিল্ডে। অ্যান্ড দেন তারপরে 2015-16 করে আমার মনে হলো যে না, সুরশ্রী হয়ে ওঠার সময় এবার চলে এসছে। কারণ সুরজিতের অস্তিত্বটা বেশি দিনের জন্য নয়, ওটা যেহেতু আমার সো কল্ড সোসাইটির জন্য আমাকে ওটাকে প্রিটেন্ড করতে হতো। বাট আফটার অল তারপর আস্তে আস্তে আমি আমার প্রসেসে আসি, টু বি এবং আ সুরশ্রী ওমেন। হয়ে ওঠা। ইয়েস, আমার সুরশ্রী হয়ে ওঠার জার্নি শুরু হয়ে যায়। আর এন্ড ইউ আর বিউটিফুল। থ্যাংক ইউ। তো তারপরে ফাইনালি আমার 2020-তে আমার সার্জারিজ হয়। নাও আমার বডি এন্ড মাই মাইন্ড দুটোই অ্যালাইনমেন্টে রয়েছে। অ্যালাইনমেন্টে রয়েছে, এখন আমি ভীষণ ভালো রয়েছি। আই এম সো হ্যাপি ফর ইউ, আই এম সো হ্যাপি ফর ইউ বিকজ Thank এই যে নিজের মধ্যের লড়াইগুলোর থেকে তুমি যে বেরিয়ে এসছো এবং সাহস করে বেরিয়ে করতে এসছো, হতো গৌরবদা, এই সাহসটাই সব থেকে ইম্পর্টেন্ট। করতে হতো, এক্স্যাক্টলি। অপশন ছিল না কোনো। আমি বুঝি এই লড়াইটা বুঝি, তার কারণ আমার নিজের অনেক বন্ধু বান্ধব আছে আমি অনেক বন্ধুদের সাপোর্ট এবং পেয়েছি, to be হ্যাঁ, honest। বন্ধুদের সাপোর্ট ছাড়া এটা মানে সম্ভব না। আমার কিছু ফ্রেন্ডস রয়েছে, বুঝতে পারছে, সেই এখন দেখছে পডকাস্টটা, এত মেন্টাল সাপোর্ট করেছে তারা, মানে আমি সুরশ্রী উঠতেই পারতাম না। মানে নিখুঁত করে বোঝানো, নেল পলিশটাও কিভাবে পরতে হবে, ইভেন লিপস্টিকটা পরে কতদূর যেতে হবে, চুলটা কিভাবে বাড়াতে হবে, শাড়ির কুচি কি করে করতে হবে, কাজলটা কিভাবে লাগাতে হবে, আমি সেগুলোও শিখেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের আমি ফ্যামিলি পাইনি, ফ্যামিলি মানে আমি হুম। বুঝি না, কিন্তু দিদার কাছ থেকে যেটুকুনি পেয়েছি সেটুকুনি পেয়েছি। কিন্তু বড় হওয়ার পরে কিছু বন্ধুদের But সান্নিধ্যে now আমি, you have a big family. yes, now I have a big family, I have you, I have the প্রেত কথা family, this is a big thing for me. আমরা এই ঘটনাগুলো আলোচনা করব, তার মধ্যে আমরা প্রথম একটা ঘটনা শুনি। আমি ওই ঘটনাটা প্রথমে শুনতে চাই, সিঁড়ির ঘটনাটা। সালটা 2005-06 হবে, অনেকটাই ছোট তখন। আমি নাম নিচ্ছি না, কারণ হয়তো সে কি ভাববেন আমি জানি না। আমার টিচারের বাড়িতে আমি পড়তে যেতাম, হি ওয়াজ মাই সায়েন্স টিচার, রাইট। তো আমরা এরকম, মানে আমার বাড়িটা এরকম ছিল, ওপরতলায় ল্যান্ডলর্ডরা থাকতেন আর নিচের তলায় আমার স্যারেরা ভাড়া থাকতেন, পড়তে যেতাম সেখানে। তো প্রায় ওই বাড়ি যে স্যারের যিনি মা ছিলেন, যিনি জেঠিমা, উনি খালি বলতেন যে তো গোড়াখুর গন্ধ কেন আসে, ওদের বাড়িতে তো কেউ গোড়াখু মাজে না, গোড়াখু যারা মাজে না, অনেক গোড়াখুর গন্ধ কেন আসে। আমরাও পায়ের স্মেলটা পেতাম খুব। এবার আমি না বুঝতে পারতাম না যে কোথা থেকে আসে বা কিছু। তো জেঠিমা সন্ধেবেলা যখন কাপড় জামা আনতে ছাদে যেতেন, দিনের বেলা কেচে মেলে দিয়ে আসতেন, সন্ধেবেলায় উনি কাপড় জামাটা আনতে যেতেন ছাদে। তো উনি প্রায় এটা ফিল করতেন যে ওনার মাথায় ওই একটা সিঁড়ি এরকম উঠে আবার দ্বিতীয় সিঁড়িটা ওঠার মধ্যিখানের যে প্যাসেজটা থাকে, ওই প্যাসেজটা উনি খালি এরকম একটা কিছু মাথা ওনার লাগতো। তো উনি না এটা বুঝতে পারতেন না যেটা কি লাগতো মাথায় আমার। উনি এটাকে নিয়ে সেরকম কাউকে কিছু বলেও নি। এবার কেউ মনে হতো মাথায় কিছু একটা মাথায় কিছু টাচ হচ্ছে, উনি এটা ফিল করতেন। উনি এটা কাউকে বলতেন না, সাডেনলি এরকম হঠাৎ এরকম হতে 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 প্রায় ওনার সাথে হতো। উনি মানে রোজ হতো না, বাট রেগুলারলি কোনো না কোনো সময় ওটা হতো, মাথায় টাচ হচ্ছে দেখলে উনি কি লাগে, আলোর মধ্যে কিছুই তো নেই। তো এটা পরে জানা যায় যে যখন উনি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, বা মানে আশেপাশের লোকজনদের থেকে বা ল্যান্ডলর্ডের থেকে জিজ্ঞাসা করেন যেটা কি একটা হয় যেরকম বুঝতে পারি না আমি, তখন খবরটা মানে এটা পাওয়া যায় যে ওই বাড়ির যে মেয়ে ছিলেন, ওই যেই ল্যান্ডলর্ড, যেই ওই বাড়ির যে মেয়ে ছিলেন, তার হাজবেন্ড ওই বাড়িতে থাকতেন। স্বামী স্ত্রী কোনো ঝামেলা হয়েছিল, ঝামেলা হওয়াতে ওই ভদ্রলোক উনি ওই এরিয়াটার মধ্যে সুইসাইড করেন, হ্যাং করেন নিজেকে। সে ওনার সিঁড়ির স্ল্যাবটার উপরে, ওই উপরটাতে ওনার সেই পাটা এখন অব্দি ফিল হয়, টাচ করে। এই ঘটনাটা আমি যতবার শুনি উনি গোড়াখুম আসতেন, আর ওই ফিটে ওনার টাচ হয়। মানে ব্যাপারটা বুঝতে পারছো যে একটা জায়গা যেখানে বহুদিন আগে, ধরো কথার কথা বলছি, এই জায়গাটায়
এই জায়গাটার কোনো ঘটনা নেই, প্রথমেই বলে রাখি। কারণ এখানে আগেও আমি থাকতাম, এখনো আমি থাকি। আগে তো এটা এই দোতলাটাও ছিল না, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি আর কি, মানে ফার্স্ট ফ্লোরে স্টুডিওটা আমাদের, দোতলাতে। ধরো কথার কথা বলছি, এখান থেকে হ্যাং করলো এবং আজ থেকে 15 বছর আগে করেছে। আমি যখনই এখানে বসি আমার মনে হয় আমার মাথায় কিছু একটা লাগেছে, এবং পরে গিয়ে জানতে পারি যে এইখানে কেউ একটা হ্যাং করেছিল এবং তার পাটা এখানে ঝুলছিল। হ্যাঁ, সেটা কিরকম ফিলিং হবে? বাড়িটা ছেড়ে দেন ফাইনালি, ওনারা থাকেন, ওনারা ছেড়ে দেন বাড়িটা, ইনস্ট্যান্ট ছেড়ে দেন, ইনস্ট্যান্ট ওনারা থাকতে পারেন না বাড়িটাতে। আর একটা ঘটনা বলি, তো সেটা হচ্ছে যে অনেক টুকরো টুকরো ঘটনা তোমার কাছে আছে, আছে লটস, এবং তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটেও আমি দেখেছি। রিসেন্ট টাইমসেও আমি দেখলাম, রিসেন্ট টাইমসে একটা ঘটনা ঘটেছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আগের দিনই অ্যাকচুয়ালি আমাদের পডকাস্টটা করার কথা ছিল, কিন্তু আমার সেদিন প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আর আমরা একটা শুটিংয়ের মধ্যেও ছিলাম। তো ভাগ্যিস সেদিন আমাকে অ্যাক্টিং করতে হয়নি, জাস্ট ডিরেকশন দিতে হয়েছে, সো আমি পারফর্ম করতে পেরেছি। এত ঠান্ডা লেগেছে, ওর সাথে পডকাস্টটা সেদিন আমার ক্যান্সেল হয়ে যায়। আমি বলি যে দেখো আজকে করবো না, কারণ পডকাস্টের মধ্যে যদি করতে থাকি কন্টিনিউয়াসলি দ্যাট উইল নট মেক এনি সেন্স। তো আফটার দ্যাট ও যখন রাত্রিবেলা এখান থেকে বাড়ির দিকে যায়, সেই সময় ও রাস্তাতে ও যেতে যেতে আমি ও তো দেখে, ফোন করি, ও আমার ফার্স্টে ফোন করে রাত 2:30 ফোন করে বলে যে ওর গলা খুব উদ্বিগ্ন। আমি বলছি কি হয়েছে বলো? বলছে যে একটা লোক না কেমন একটা রাস্তার সাইডে পড়ে আছে, রক্ত বেরোচ্ছে, আমি অনেক গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছি। ও নিজে কিন্তু উবার মোটোতে ছিল, আর কেউ ছিল না সেখানে, এবং সেখানে কেউ ছিল না। বলছে আমি অনেক গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছি। লাস্টে তুমি পুলিশকে ফোন করেছো? আমি ওখানে যখন আমি ক্রস করছি, আমি একটা লোককে শুধু দেখলাম বাইকের সামনে দাঁড়ানো, বাইকটা দাঁড় করানো, আর একটা লোক শোয়া। তো অনেকটা দূর থেকে আমার যেটা মনে হলো যে লোকটা মদ খেয়ে শুয়ে আছে, তোর বন্ধু দাঁড়ানো। বাট যখন আমি লোকটা ক্রস করতে গেলাম তখন দেখলাম যে না, লোকটা মানে মাথার দিক থেকে ব্লাড পুরো এরকম অনেকটা। আমি দেখা দাঁত, বাট আমি আর এগিয়ে যেতে পারিনি গৌরবদা। আমার মানবিকতা, আমার মানসিকতা, আমার ভিতরের মানুষটা আমাকে আটকে দিয়েছে। মোটো ড্রাইভারের সাথে রীতিমতো ঝামেলা করে যে প্লিজ আপনি গাড়িটা ঘোরান, আমি আসতে চাই না। আমি বলেন ম্যাম আপনি যাচ্ছেন, আপনি ঝামেলা যান, আমি যাবো না, আপনাকে যেতে তো হবেই যেভাবে হোক। আমার চোখে যখন এটা পড়েছে আমি এভাবে ফেলে দিতে পারি না। আমি গাড়িটা ঘুরিয়ে যাই, গাড়িটা ঘুরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড় করাই। ওই লোকটাকে জিজ্ঞেস আপনি এখানে, তো উনি একজন ক্যাব ড্রাইভার, উনি বলেন যে আমি ওনাকে এরকম পড়ে থাকতে থেকে দাঁড়িয়েছি। অলরেডি উনি পুলিশকে ফোন করেছেন। আচ্ছা, আমি অ্যাম্বুলেন্সকে কল করি সঙ্গে সঙ্গে, কোনো কিছু নেই। লোকটা তখন জাস্ট এই সিচুয়েশন, আমি ধরতেও পারছি না, ভয় লাগছে। আমি ওনাকে কি বলছি, জল দেবো, মানে কিছুই, মানে মাথা কাজ করছিল না। আমি তোমাকে কাঁদতে ফোন করেছি, গৌরবদা আমি এটা দেখলাম, আমি কি করবো? তুমি আমাকে বলে অ্যাম্বুলেন্সে কল কর তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্সে কল করে, অ্যাম্বুলেন্স আসছে না, পুলিশ আসছে না। আমি গাড়ি দাঁড় করাচ্ছি মেন রোডে, যতীন্দ্রনাথ মেট্রো স্টেশনের তলায় এটা হয়েছে। আমি দাঁড়া করাচ্ছি গাড়ি দাঁড়াচ্ছে না, একটা গাড়ি দাঁড় করাতে পারিনি গৌরবদা। ফেসবুক লাইভে এসেছি, কেউ হেল্প করলে একটু হেল্প করুন। উনি আমার সঙ্গে করতে করতে উনি চোখটা স্থির হয়ে গেলেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, আমি প্রথমবার দেখলাম এটা, আমি কোনোদিন দেখিনি। পুলিশ এসে কিচ্ছু করলেন না, আমাকে ওখান থেকে বের করে দিলেন ফেসবুক লাইভটা ডিলিট করিয়ে, যে এক্ষুনি চলে যাও এখান থেকে। আমার মোটো ড্রাইভারের সাথে রীতিমতো ঝামেলা হলো, উনি থাকতে চাইছেন না। কারণ আজকালকার দিনে কোনো মানুষকে আমি পেলাম না যে অন্তত একটা মানুষের হেল্প করতে আসে। আসলে অনেকে অনেক রকম ঝামেলায় জড়াতে চায় না, কারণ ওরকম সময় অত রাত্রিবেলা কোনো একটা ঝামেলার মধ্যে ফেসে আমার গেলে। কাছে না এটা আমি নিজেও ওকে বলেছিলাম যে উনি কি বেঁচে আছেন? বলছেন না, বেঁচে নেই। আমি বলছি তাহলে এখান থেকে বেরিয়ে যাও। বেঁচে থাকলে কারোর হাত পা ভেঙে গেছে, কারোর মাথা ফেটে গেছে, তুমি তাকে হেল্প করতে পারো, কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে সে আর নেই, তো এবার সে কেন চলে গেছে তুমি তো জানো না। সে অ্যাক্সিডেন্টে হতে পারে, কেউ তাকে এসে খুন করে দিয়ে চলে যেতে পারে, তার গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, পার্টি পলিটিক্স থাকতে পারে। একটা জিনিস দেখলাম যে উনি ওই পাঁচিলের ওই রেলিং গুলোর সাইডেই পড়া, মানে মোস্ট প্রবলি উনি বাড়ি খেয়ে পড়েছেন, অনেক ধাক্কা মেরেছে, কিছু তো একটা হয়েছে, পেছনে ধাক্কা মেরেছে বা কিছু একটা। পেইনফুল। শুনি পরের ঘটনাটা শুনি। ততক্ষণ আপনারা লাইক করতে ভুলবেন না, এপিসোডটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার পাশাপাশি 9875476704 এই নম্বরে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা, অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা, যে ঘটনা আমরা শোনাবো আপনাকে আমাদের স্টুডিওতে ডেকে নিয়ে গোটা পৃথিবীর বুকে থাকা সমগ্র বাঙালিকে। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। এটাও একটা ছোটবেলার ঘটনা। আমার এক পরিচিত দাদা ছিলেন, আমি তার নামটা নিচ্ছি না। এটা তার মাসির সাথে ঘটে, এটা আমার শোনা গল্প তার মাসির কাছ থেকে। তার মাসির বিয়ে হয়ে যাওয়ার পর হয়তো কয়েক বছরের মধ্যে একটা বাচ্চা হয়। ছোট বাচ্চাটা তার একটা বাড়িতে ভাড়া থাকতেন, লম্বা বেড়ার ঘর হয় এক একটা বাড়িতে, দেখবো অনেক পুরোনো দিনের, আমি আগেকার কথা বলছি। লম্বা বেড়ার টুকরো টুকরো ঘর হয়, সামনে বড় উঠান,
আর বাড়িওয়ালার একটা ঘর রয়েছে, একটা পাতকুয়োতলা, শান বাঁধানো পাতকুয়োতলা, আর একটা পাঁচিল, ছোট গেট, বাইরে রাস্তা। তো লম্বা বেড়ার ঘরে, প্রত্যেকটা ঘরে ভাড়াটিয়ারেরা যেরকম থাকে। তো ওনার হাজবেন্ড রাত করে কোনো একটা কাজে গেছিলেন, বাড়ি ফেরেননি। মাসি ওনার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, বা ঘুমিয়ে পড়েছে হয়তো মোস্ট প্রবাবলি। তো বেড়ার ঘরগুলো দেখবে এরকম ধরনের জালনা হয় না, খাঁচকাটা কিছু জালনা হয়, পর্দা দেওয়া থাকে, মানুষরা যেরকম আগেকার দিনে থাকতো। তো ওই মাসি উনি পর্দাটা সরিয়ে রাস্তার দিকে দেখছে যে কখন আসবে, মেন দরজাটা বন্ধ, ছিটকিনি দেওয়া, কখন আসবে। এবার সামনে বড় উঠানটা দেখা যাচ্ছে, বাড়ির উঠোন, পাতকুয়োতলা, ছোট ছোট্ট পাঁচিল, বাইরে রাস্তা। তো মেশো আসছেন না, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, করতে করতে আবার কিছুক্ষণ পরে আবার গিয়ে পর্দা সরিয়ে দেখছে যে আসছে কিনা, না। তো আবার বাচ্চা মেয়েটার কাছে এসে একটু গায়ে হাত বুলানো, ঘুম পাড়ানো বা কিছু করে একটু জল টল খেয়ে আবার গেছে দেখতে। যখন দেখতে যায় তখন দেখছে যে ওই পাতকুয়োতলায় ওই বাড়ির মাসিমা ছিলেন, ল্যান্ডলেডি যিনি ছিলেন, উনি বসে রয়েছেন বা কিছু একটা করছেন, হয়তো বাথরুম হতে পারে বা জল বা কোনো কিছু। তো তখন হ্যাঁ বসে, তখন মাসি বলে যেরকম, মাসিমা ঘুমাননি এখনো? আরে দেখুন না, আপনার ছেলে এখনো আসেনি, কত রাত হয়ে গেছে বলুন তো, ভালো লাগে রোজ রোজ এরকম, এটা তো তাড়াতাড়ি ফিরতে পারে। বাট উনি কোনো ফিডব্যাক পাননি, মানে মাসিমার কাছ থেকে কোনো রকম ফিডব্যাক, মাসিমা কোনো উত্তর না, মাসিমা কোনো উত্তর দিচ্ছেন না। মাসিমা ওনার মতন কুয়োতলায় বসে, উনি সাদা থান পরা যেরকম বিধবা মানুষ ছিলেন। তো অনেকক্ষণ দেখার পরে কোনো উত্তর যখন পায়নি, তখন আবার পর্দাটা দিয়ে দিয়েছে। তো আবার বাচ্চা মেয়েটার কাছে এসছে। তো উনি মানে মাসি ভেবেছেন যে হয়তো ঘুমের মধ্যে রয়েছে, ঘুমের ঘরে তাই কথা বলছে না বা কিছু। আবার একটুখানি হাত পাত বলে আবার দেখতে গেছে, দেখি অনেকটাক্ষণ পরে। এবার যখন পর্দাটা সরিয়েছে, পর্দা সরানোর পরে বেড়ার জালনা ঠিক ওই পার থেকে একটা মুখ এরকম, মানে ঠিক ওই বেড়ার জানলাটার উল্টো দিকে আরেকটা মুখ। তো মাসি যখন এরকম করে মানে পর্দা সরিয়ে জানলায় দেখতে গেছে, অলরেডি দেখছে ওই পার থেকে আরেকটা মুখ কিছু দেখছে। ওই দেখে উনি অজ্ঞান, ওই দেখে উনি পুরো সেন্সলেস, মানে ওই দেখে। এটা কি ওই মাসিমা ছিলেন? বলছি এটাই টুইস্ট। তো তারপরে যখন অজ্ঞান, ভোরবেলা মেশো এসছে, দরজা ধাক্কা দিচ্ছে, খুলছে না। তো বেড়ার ফাঁকা থেকে দেখছে যে অজ্ঞান শুয়ে আছে, আর বাচ্চাটা কাঁদছে। দরজা ধাক্কা মেরে ভেঙে ঢুকেছে, যে এরকম জল টল দিয়েছে, উঠেছে। উনি খুব মানে অবস্থা ওনার খারাপ, কি হয়েছে। তো উনি মাসিমার কাছে গেছেন, যে মাসিমা আমি গেলে কি দেখলাম, এখান থেকে পুরো মাথা ফাটা, পুরো ব্লাড বেরোচ্ছে, ন্যাড়া মাথার একজন লোক। মাসিমা বলেন যে ওটা তোমার মেসোমশাই ছিলেন, উনি ওই কুয়োতলাতেই হার্ট ফেল করে মারা গেছিলেন, উনি ওখানেই পড়ে মারা যান, ওনার আত্মাটা ওখানেই হয়তো আছে, অনেকেই দেখেছে। মা তুমি কাউকে বলো না, তাহলে সব ভাড়াটিয়ারা চলে যাবে এখান থেকে, কেউ থাকবে না, আমি কি খাবো। আচ্ছা, ওই মাসিমাকে আগের দিন রাত্রিবেলা তাহলে ওখানে সত্যি ছিলেন? মাসিমা ছিলেন না, মেসোমশাইকে দেখেছিলেন উনি। এইবার পুরো গাটা কাটা দিয়ে উঠলো আমার। মেসোমশাইকে, উনি মেসোমশাইয়ের হয়তো স্পিরিটটাকে দেখে উনি মাসিমা ভেবেছেন, সাদা থান দেখে। তাই উনি কনভারসেশন করেছিলেন যে মাসিমা এখনো আপনার ছেলে ঘরে আসেনি, আমার গায়ে কাটা দিচ্ছে, এখনো ঘরে আসেনি। আরেকটা ঘটনা শুনি। একটা ঘটনা নিয়ে আমায় বারবার বলছিলে যে ঘটনাটা তুমি শুনো, তোমার ভালো লাগলে তুমি বলো। আমি শুনিনি, আমি পরে শুনবো করেছি বারবার। হ্যাঁ, ওই ঘটনাটা শুনবো, শুনি। অডিয়েন্সই বলুক, আমিই বলি, কারণ আমাদের এখানে তো এমন না যে ঘটনা ভালো খারাপ বলে না কিছু হয় না। ঘটনা ইজ এ ঘটনা, রাইট। একটা কিছু ঘটে গেছে, তো সেটার ভালো খারাপ কি আছে। এবার সেই ঘটনাটা যে ঘটে গেছে, এটা কিছু মানুষকে খুব অবাক করে, কিছু মানুষকে অবাক করে না, কিন্তু কিছু মানুষকে তো অবাক করে, রাইট। তো ওটাই আমি শুনতে চাই। এটা আমার এক বান্ধবীর মুখে শোনা, তার জেঠু জেঠিমার কাহিনী। এটা বহু বছর আগের ঘটনা। ত্রিপুরা একটি জায়গায় আমার বান্ধবীর মেশো এয়ারফোর্সে চাকরি করতেন। আচ্ছা, সেখানে চাকরি সূত্রে তার ট্রান্সফার হয়। কোলে ছোট বাচ্চা, মানে আমার বান্ধবীর দাদা। তো ওই জেঠু আর জেঠিমা বলে আমি মানে বলছি, জেঠু জেঠিমার ওই দাদা, ছোট দাদা, তাকে নিয়ে ওরা ত্রিপুরার ওই জায়গাটাতে থাকতো। এটা কোনো জায়গার নামটা আমি মেনশন করছি না। সেখানে তারা একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকতো চাকরি সূত্রে। ওপরে থাকতো ল্যান্ডলেডি আর ল্যান্ডলর্ড থাকতো, ওপর নিচে ওরা ভাড়া থাকতো। ওই বাড়িতে যিনি মেসোমশাই ছিলেন, উনি খুব অসুস্থ ছিলেন, আর উনি একজন আর ভদ্রমহিলা, ওনার ওয়াইফ, ব্যাস দুজন।
তো প্রায় মেসমশাই খুব জেঠু খুব চিৎকার করতেন, মানে ওই বাড়ির মেসমশাই মানে ল্যান্ডলর্ড যিনি ল্যান্ডলর্ড যিনি খুব চিৎকার করতেন। জেঠু জেঠিমা ছেলেকে নিয়ে নিচে থাকতেন এবং থাকতেন, মেসমশাই উপরে। মাসিমা ছিলেন যারা ল্যান্ডলর্ড হ্যাঁ, ছিলেন। খুব চিৎকার করতেন। তো কেন চিৎকার করতেন জানা যেত না, শরীর খারাপ। সেই সময় বাংলাদেশের বর্ডার থেকে কিছু ফকির আসতেন, কালো বসন পরা, ময়ূরের পালক হাতে নিয়ে। ফকিররা যেরকম হন সেরকম কিছু ফকির ওখানে আসতেন, এই পাড়ায় পাড়ায় ঘুরতেন, ভিক্ষাবৃত্তি করতেন, যেটা ওনারা করেন অ্যাকচুয়ালি। তো একদিন ওরকম বাড়ির বাইরেটা দাঁড়িয়ে আমার বান্ধবীর জেঠিমাকে জিজ্ঞাসা করা হয়, এই বাড়ির যে কর্তা তিনি তো মারা গেছেন। ফকির জিজ্ঞাসা করছে, এই বাড়ির যিনি কর্তা তিনি তো মারা গেছেন। তখন জেঠিমা বলেন যে না না, উনি তো বেঁচে আছেন। সেটা উনি মারা গেছেন, ডাকো ওনার বাড়ির কে আছেন। উনি এটা বলেন ফকিরজি। তো মাসিমা আসেন ওপরে, বলছে উনি বেঁচে নেই, উনি মারা গেছেন। আমি একটা জল দিয়ে যাচ্ছি ফুকে, জলটা একটু গায়ে ছিটিয়ে খাইয়ে দাও, কিছুক্ষণের মধ্যে উনি আর থাকবেন না। উনি মারা গেছেন কিন্তু ওনার শরীরে ভুল কিছু রয়েছে। তো যথারীতি এরকম ভাবে জলটা ওনারা নেয়, একটু গায়ে ছিটিয়ে দেয়, খাইয়ে দেয়, কিছুক্ষণের মধ্যে উনি প্রাণ ত্যাগ করেন। উনি থাকেন না ওনার শরীরে আর। তখন জানা যায় ফ্ল্যাকচুয়েট অফ সেকেন্ড, চোখের পাতা পড়ার যে টাইমিংটা হয়, ওনার শরীর থেকে যে আত্মাটা বেরিয়েছিলেন, ওই আত্মাটা বেরোনোর সঙ্গে সঙ্গে একটা অন্য স্পিরিট ওনার শরীরে ইন করেছিলেন, যেটার সাথে ওনার বডির কোনো ম্যাচ হচ্ছিল না। অন্য একটা আত্মা ওনার শরীরে সেই সময় রয়েছে। ওই জন্য উনি ছটপট করতেন, চিৎকার করতেন, মানে ওনার বডির সাথে সেই আত্মাটা কোনো ম্যাচ ছিল। এবং খুব অলৌকিক, খুব অদ্ভুত ভাবে দুজন ফকির আসছেন এবং এসে এই বার্তাটা দিয়ে যাচ্ছেন যে ইনি মারা গেছেন অলরেডি, ওনার শরীরে ভুল আত্মা রয়েছে। ওনার শরীরে ওই চোখের পলক পড়ার যে টাইমিং টুকুনি, সেই টাইমিং এর মধ্যে একটা অন্য স্পিরিট ওনার বডিতে আসে। যার জন্য আমরা বলি যে হচ্ছে মৃতদেহ শ্মশানে যখন থাকে বা মানুষ মারা যাওয়ার পর সবসময় বডিটা টাচ করে রাখতে হয়, ধরে রাখতে হয়, নইলে বলে যে অন্য স্পিরিট বডির মধ্যে ঢুকে যায়। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। আমার দাদু ভাই যখন মারা যান, সেই সময় আমাকে বলা হয়েছিল তুই না দাদু ভাইকে সবসময় ধরে রাখবি। এবার আমি তো তখন ছোট ছিলাম, আমি সব সময় ধরে রেখেছি দাদু ভাইকে। তো আমি যখন জিজ্ঞাসা করেছি যে কেন, তখন আমাকে বলেছিল যে হচ্ছে নইলে অন্য কিছু এখানে ঢুকে যেতে পারে। রাইট। দেখো আজকে কিন্তু সেটা তোমাকে আমি শেয়ার করলাম। এটাই ঘটনাটা আউটস্ট্যান্ডিং। তারপর এটার সাথে একটু মানে আছে। তারপর ওনার শ্রাদ্ধ শান্তি হয়, যতদিন দিন অনুযায়ী সেরকম সবকিছু কাজ টাজ হয়ে গেল। কিছুদিন পর ওই বাড়ির উল্টো দিকেই একটা রক টাইপের হয় না, ছেলেরা যেখানে আড্ডা ফাড্ডা মারে বসে, একটা পাগল খালি বসতো বলতো যা যা যা, আবার আইছস যা। আচ্ছা, একজন পাগল, ওই পাগলটাকে পাড়ার সবাই খেতে টেতে দিত, বুঝেছো? আচ্ছা। তাই রকম ওই এপ্রিল মে করে দিনটা একটু মানে গরমের সময়। তো ওই জেঠু চাকরি থেকে আসেননি, দাদা তখন অনেকটা ছোট। তো জেঠিমা দাদাকে নিয়ে শুয়ে আছে। আর আগেকার দিনের বাড়ির দেখবে 4টে জানলা হতো, ওপরে 2টো কপাট, নিচে 2টো কপাট। তো অনেকে কি করতো, নিচে 2টো বন্ধ রেখে ওপরটা খোলা রাখতো, বুঝেছো? এরকম ভাবে হঠাৎ করে দাদা ঠাটিয়ে চিৎকার দিয়ে ওঠে বাচ্চাটা, মানে যে দাদার কথা বলছি, যে ছোট ছিলেন সেই সময়। উনি চিৎকারটা দিয়ে বসে, চিৎকার দিয়ে জেঠিমার ঘুমটা ভেঙে যায় হট করে। তো ঘুমটা ভেঙে না জানলার দিকে চোখ যায়। যখনই জানলার দিকে চোখ যায় তখন দেখে যে ফতুয়া দিয়ে, মানে 2টো পা ঝুলছে ফতুয়ার মধ্যে দিয়ে। মেসমশাই পাজামাগুলো পরতেন। আর সেই সময় উনি সেই সময় এমন ভয় পেয়েছেন, কিন্তু উনি এটাও শুনছেন ওই উল্টো দিকে রক্ত চাই, যা আবার আইছস যা, আর কত জ্বালাইবি, যা যা। মানে পাগলটা ওই রকে বসে পাগলটাও দেখতে পাচ্ছে যে পাজামাটা ঝুলছে 2টো পা মানুষের। মেসমশাই না, মাসিমা দেখতে পাচ্ছে। মাসিমা মানে জেঠিমা, আমার বান্ধবীর জেঠিমা, সে দেখতে পাচ্ছেন। ওনারা যথাযথ বাড়ি ছেড়ে দেয়, মানে উনি ওই বাড়িতে ট্র্যাপড হয়েছিলেন আর কি। পাগলটাও ওটা বুঝতে পারতো। ঘটনাগুলো যে কতটা অথেন্টিক সেটাই আমি ভাবছি। অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো খুবই অথেন্টিক ঘটনা। আমি তোমার একটা ঘটনা বলি, এই ঘটনাটা আমি প্রেতকথাতেই পেয়েছি। খুব ডিটেলস মনে নেই, তবে মোটামুটি আমি একটা বলছি যে জিসটা কি ছিল। বলছে যে ট্রেনে করে ভদ্রমহিলা তার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন। ভদ্রমহিলা খুব সেজে গুজে আছেন, সম্ভ্রান্ত ঘরের বউ, মোটা করে সিঁদুর পরা, হাতে শাখা পলা, সুন্দর শাড়ি পরা, 2 ছেলে নিয়ে বসে আছেন ট্রেনের মধ্যে, নর্মাল প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন। উল্টো দিকে হঠাৎ করে ওই কিছু ফকির সাধু আছেন,
এরকম একজন ফকির এসে ওনার উল্টো দিকে বসেন এবং বসে ভিড়ছেন, কিন্তু ভদ্রমহিলার দিকে হা করে তাকিয়ে থাকেন। এই ভদ্রমহিলার কিছুক্ষণ বাদে অস্বস্তি হয়। স্বাভাবিক, একজন ভদ্রমহিলার দিকে যদি কেউ এরকম ভাবে তাকিয়ে থাকে তার তো অস্বস্তি হবে। ছেলেরাও মোটামুটি একটু একটু বড়, 16-17 বছর বয়স। তো ছেলেগুলো বলছে মা কেমন ভাবে যেন লোকটা তাকিয়ে আছে। তো এই করাতে একটা সিন ক্রিয়েট হয় ওখানে, এবং সিন ক্রিয়েট হওয়াতে সবাই মিলে ওই ফকিরকে বলে, না তুমি ওখানে যাও, ওই দূরে গিয়ে দাঁড়াও, মহিলাদের সাথে অসভ্যতা করছে। কিন্তু যেহেতু উনি টাচ করেননি গায়ে, তাই জন্য মারধর খায়নি। যিনি ঘটনা পাঠিয়েছেন তার মেশো ছিলেন পুলিশ ইন্সপেক্টর। তো তিনি একটা কোনো কাজে ট্রেনে করে যাচ্ছিলেন, তার ব্যক্তিগত কাজে। বলছে যে আমার মেশো যাচ্ছিলেন, তো ওই ভদ্রলোক এসে আমার মেশো যেখানে বসেছিলেন তার পাশে দাঁড়ান। তো মেশো তখন সেই ফকিরকে জিজ্ঞাসা করেন যে কি দেখছিলেন, সমস্যাটা কি হয়েছে, এত ক্যাচাল হচ্ছিল দেখলাম। বলছে বললে তো বিশ্বাস করবে না। বলছে কি হয়েছে বলুন না। বলছে আমি দেখলাম ওই যে ভদ্রমহিলা ওখানে বসেছিলেন, ওর কপালে সিঁদুর নেই, সাদা শাড়ি পরে, হাতে শাখা নেই, পলা নেই। মেসমশাই বলছেন যে ধুর, পাগল ছাগল হবে। বলে পরের স্টেশন এসছে, মেসমশাই নেমেছেন। নেমে উনি একটু তাড়াতাড়ি আগে আগে নেমেছেন। নেমে উনি ফুটব্রিজ করে নেমেছেন। নেমে জাস্ট মানে স্টেশনের ওই দিকে চলে গেছেন। তখন হঠাৎ করে ফুটব্রিজে একটা চিৎকার, একটা কোলাহলের শব্দ শুনেছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? দেখছি ওই ভদ্রমহিলা ফুটব্রিজের ওখানে হাউ হাউ করে কাঁদছেন, বাচ্চাগুলো হাউ হাউ করে কাঁদছে, অনেক লোক ভিড় করে রয়েছে। তো উনি যেহেতু পুলিশ ইন্সপেক্টর, উনি গেছেন, কি হয়েছে কি হয়েছে দেখি দেখি দেখি। দেখছেন ভদ্রমহিলার হাজবেন্ড ওই ফুটব্রিজে পড়ে গেছিলেন যেতে যেতে। কিছুতে একটা হোঁচট খেয়ে বা পিছল খেয়ে পড়ে গেছেন। পড়ে গিয়ে পুরো মাথাটা ফুটব্রিজের সাইডে লেগেছে, মাথাটা পুরো হা হয়ে গেছে। হা হয়ে গিয়ে না রক্ত বেরিয়ে জায়গাটা পুরো রক্তারক্তি হয়ে রয়েছে। ভদ্রলোক শুধু এরকম করে কাঁপছেন, ডেড বডিটা মানে বডিটা এরকম কাঁপছে। কিছুক্ষণ বাদে উনি বোঝাই যাচ্ছে যে উনি আর বাঁচবেন না, যেরকম ড্যামেজ হয়ে গেছে। ওটা দেখে যখন উনি নামছেন, উনি কন্টিনিউয়াসলি এবার খুঁজে বেড়াচ্ছেন চারিদিকে যে ওই ফকিরটা কোথায় ছিল। ফকিরটাকে আর খুঁজে পায়নি, কিন্তু ফকিরটা ওকে বলেছিল যে আমি না দেখলাম ভদ্রমহিলার কপালে সিঁদুর নেই, গায়ে সাদা শাড়ি, হাতে শাখা পলা নেই। ঠিক যেরকম ভাবে তুমি যে ঘটনাটা বললে, ফকিরটা এসে বললো যে ও তো মরে গেছে, উনি নেই। এরকম অনেক মানুষ থাকে, অনেক সাধক থাকেন যারা কিনা বলতে পারেন অনেক কিছুই। আমরা বিশ্বাস করতে চাই না অনেক সময়, আমরা বুজরুকি ভাবি অনেককে, কিন্তু আসলেই তা নয়। আমি আমার নিজের জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা কিনা অ্যাকচুয়ালি খুব গোপনে থাকেন, তারা এত প্রচারের মধ্যে আসেন না, কিন্তু তারা এমন অনেক কিছু বলে দিতে পারেন। আমার নিজের সাথেও ঘটেছে, তারা এমন অনেক কিছু বলে দিতে পারেন যেগুলো তার জানার কথা নয়। এরকম অদ্ভুত অদ্ভুত মানুষ আছে। পরবর্তী ঘটনায় যাব, কিন্তু পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে। 9875476704 এই নম্বরে ভয়েস করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনার ঘটনা, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা। আমরা সেই ঘটনা আপনাকে আমাদের স্টুডিওতে ডেকে এনে শোনাবো সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালির কাছে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট সুরশ্রী। শুনুন পরবর্তী ঘটনা। আচ্ছা, আমি আমার সাথে হওয়া ঘটনা কিছু বলি, যেটা আমার সাথে যেগুলো হয়েছে তার মধ্যে একটা অন্যতম ঘটনা। তখন আমি অনেকটা ছোট, আমার পক্স হয় যথারীতি কিছুদিনের মধ্যে। নিম হলুদ দেওয়া হয় গায়ে, তখনও গায়ে অনেকগুলো ছিল আমার পক্স। তো জামাই ষষ্ঠী দিনটা, সেদিন আমার নিম হলুদ হয়েছে গায়ে। আমার বয়স 10 কি 12 বছর। আমি যেখানে ডান্স শিখতাম সেখানে এক দিদির নাম আমি নিচ্ছি না, তার বিয়ে হয়। জামাই ষষ্ঠীতে আমাকে ইনভাইট করা হয়, আমি যাই। আমার যেদিনকে নিম হলুদ হয়েছে সেদিনকে জামাই ষষ্ঠী, আমি আবার বলছি। তো আমি গেছি, সারাদিন মজা টজা করেছি, খেয়েছি দিয়েছি। ওরা সবাই আমাকে যে তোর এরকম গায়ের মধ্যে এত হয়েছে, তখনও ওগুলো শুকায়নি ঠিকঠাক করে। মানে সন্ধেটা হওয়ার ঠিক আগে আগেই যে আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না। তো আমার ওই যে দিদি ছিলেন, যে দিদির মা একটা প্লাস্টিকে করে কিছু আম, কলা, লিচু, ফল টল সব ভরে আমাকে দিয়ে দেয়, যে বাবু বাড়ি থেকে খাস। তো আমি সবাইকে প্রণাম করে আসি, জেঠিমাকে প্রণাম করি, দিদিকে করি, জামাইবাবুকে করি। কিন্তু ঠাকুমা ঘুমায় সেই সময়, আমার দিদির ঠাকুমা। আমি ওনাকে প্রণামটা করতে পারি না।
ঘুমানো মানুষকে প্রণাম করতে নেই। তা আমাকে জেঠিমা বললেন যে চলে যা, প্রণাম করতে হবে না, আমি বলে দেবো। আমি হাঁটতে 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 আমাদের লিলুয়ার একটা রাস্তা থেকে আমি আসছি দিদির বাড়ির থেকে। তো সাডেনলি হট করে দেখি আমাকে পিছন থেকে ডাকছে কেউ। ওকে, দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস দাঁড়া? তো দেখি ঠাকুমা আমাকে এসে বলছে, হ্যাঁ তোর গায়ে এগুলো হয়েছে, তুই কেন বেরিয়েছিস রাস্তার মধ্যে? কি করতে বেরিয়েছিস, তোর বুদ্ধি নেই? এরম ভাবে কেউ বেরোয়? ওনার আঁচলটা মাটি অব্দি, 8 পরে করে শাড়ি পরে আঁচলটা মাটি অব্দি। তো উনি রীতিমতো হঠাৎ করে আমাকে বলেছে, এইরকম হলে তো কখনো বেরোতে নেই, তুই বেরিয়েছিস কেন? তোকে বাড়িতে কেউ বলেনি? তো বাবা মা তোকে বারণ করেনি? ভাবছি আমার তো মা নেই, নিমহলুদ তো আজকে হয়ে গেছে। আমি বাড়িতে জিজ্ঞাসা করে এসেছি আমার দিদার কাছ থেকে, কিরম ঘেমে গেছিস বলতো? মুখটা আমার পুছি দেয় ওনার আঁচলটা দিয়ে। উনি যে আঁচলটা আমার গায়ে ঠেকায় না, মানে পুরো বডিটা না মানে লুজ, মানে আমি না, আমার গায়ে কোনো শক্তি নেই। প্লাস্টিকটাও হাত থেকে অলরেডি মানে পড়ে যায় যায় অবস্থা। একদম বেরোবি না এরকম সময়, একদম বাড়ি যা, যতদিন না সব শুকায় বাইরে বেরোবি না বলে যা, বলে আমাকে পাঠিয়ে দেয়। তো আমি একটু কিছু দূর গিয়ে পিছন দিকে আমি কি মনে হয় তাকলাম, দেখি উনি নেই, ওই জন্য গলিগাড়াতে ঢুকে গেছে হয়তো। বাড়ি চলে আসি, বাড়িতে এসে এরকম বলি এরকম এরকম ব্যাপার, এরকম এরকম বলেছে। তো পরের দিন আমি যখন খবর নিই এরকম ভাবে যে এরকম এরকম অবস্থা, তো ঠাকুমা মারা যায়। মানে আমি এটা বুঝতে পারলাম না, এটা মানে ঠাকুমা কি মানে মৃত্যুর আগে আমার কাছে এসেছিলেন? ঠাকুমা কখন মারা গেছিলেন? উনি মারা গেছেন আমি বেরোনোর পরে পরেই। মৃত্যুর আগে এসেছিলেন না উনি কি মৃত্যুর আগে আমার কাছে এলেন না মৃত্যুর পরে আমার কাছে এলেন, এটা আমার কাছে আজও আছে না, মানে অজানা। জিজ্ঞাসা করেনি যে উনি বেরিয়েছিলেন কি? আমি তখন অনেকটা ছোট, আমার এতটাও মানে তখন ফোন ছিল না আমার কাছে, কোনো সেন্সটাই গ্রো করেনি যে এরকম কিছু একটা হতে পারে, যে আমি কিন্তু উনি মারা গেলেন। এবার উনি আমাকে এলেন, উনি আমাকে টাচ করলেন, ওই টাচটা না, মানে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। উনি আমার কাছে ভগবান হয়ে এসেছিলেন না ওনার আত্মা আমার কাছে এসেছিলেন না উনি নিজের সশরীর আমার কাছে এসেছিলেন, এটা আমার জানা আজ অব্দি নেই। কিন্তু এটা একটা অলৌকিক ঘটনা। উনি আমার কাছে এসেছিলেন, উনি এসে আমাকে বলেছিলেন যে মারা যাবে মানুষ, ঠাকুমা মানে বয়স্ক মানুষ, তার মানে উনি হেঁটে আসতে পারবেন না। উনি অসুস্থও ছিলেন। অসুস্থ মানুষ তো হেঁটে আসার, বাড়ি থেকে এত দূর আসার কোনো কিন্তু উনি কিভাবে, আমি এটা আমার কাছে এটা অজানা একটা বিষয়। এটা তো খুবই স্ট্রেঞ্জ ঘটনা এবং খুব অথেন্টিক ঘটনা। এটা আমার সাথে হয়। আমি বাড়িতে সবাইকে বলি, বাড়িতে সবাই মানে আমাকে জড়িয়ে ধরে লিটারালি, যে মানে কি করে এটা তোর সাথে সম্ভব। আর আমার না ইনটিউশন ভীষণ কাজ করে, আমি বুঝতে পেরে যাই যেরকম, হ্যাঁ মানে এটা হতে চলেছে বা এটা কিছু হবে। সব থেকে অবাক করা ইনটিউশন কি হয়েছে এখনো, যেটা তুমি সবাইকে বলো, জানি সেরকম হয়েছিল, আমি ভেবেছিলাম এটা হয়ে গেছে। আমি এটা মানে পডকাস্টে শেয়ার করবো, মানে এটা আমার কাছে খুব অবাক বিষয়। আমার পাড়ার আমার খুব ছোটবেলার বন্ধু, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমাদের সেম ডে বার্থডে, আমাদের সেম 23 অক্টোবর, আমরা খুব ক্লোজ। তার একজন কমন ফ্রেন্ড, নামটা আমি নিচ্ছি না, তার একটা হার্ট সার্জারি হয়, স্টেন বসে আই গেস। সে যেরকম শরীরে আমি তাকে দেখেছি বহু দিন থেকে, সে তার থেকে রোগা আরও হয়ে যায়। সাডেনলি একদিন আমি ধর্মতলা যাই স্কুটি নিয়ে, অন রোড আমি যাচ্ছি, সিগন্যালে গাড়িটা দাঁড়ালো, পিছন থেকে আমার বন্ধু আমার চুলটা টেনে দিলেন মজা করে। আমি যে এত বড় সাহস তো কারণ নেই, চুল ধরে টানবে কে? চুল ধরে টানটা তখন দিয়ে ও আমার বন্ধু বলে, কাহা যা রে তুম? তো আমি তখন বলি যে আমি ধর্মতলা যাচ্ছি। আমি তার আগে ওকে ফোন করেছিলাম, তুমি যাবে আমার সাথে ধর্মতলায়? তো বলে না, আমি একটুখানি ওকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি, ওর শরীরটা ভালো না, মানে আরেকজন বন্ধুর কথা যেটা আমি বললাম। তো আমি বলি কোথায়? বলে আমি স্কুটির পিছন দিকে তাকিয়ে দেখি, আমি স্কুটিতে বসা, আমার হেলমেট পরা, আর আমার পিছনে আমার বন্ধুটা বসে পড়েছে, ইয়ার্কি মারতে মারতে সিগনালে বসে পড়েছে। দিয়ে গাড়িটা আমি সাইড করে দাঁড় করি, আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে ওই যে বন্ধু, মানে ওর যে বন্ধুটি, সে দাঁড়ানো, একটা হাফ প্যান্ট পরা, একটা জামা পরা, আর সে না, তার মুখটা একটা অদ্ভুত লাগলো আমার। মানে আমি তখন বললাম যে কি হয়েছে? তো বলে, আরে দেখো না, সকাল থেকে বুকে খুব ব্যথা করছে, আবার শরীরটা খারাপ হয়েছে, ভালো লাগছে না শরীরটা। আমি ওকে বললাম যে স্ট্রং হতে হবে, এত ভেঙে পড়লে হবে না, কারণ আমরা যেদিনকে গাড়ি করে কেস্তাস যাচ্ছিলাম মিষ্টির দোকানে, সেদিনকে আমি ওকে খুব কাউন্সিলিং করি। মানে আমার এটা হয়তো আমার বেসিক নেচার, যে আমি লোকের কথা খুব শুনতে ভালোবাসি।
আমি অলওয়েজ গুড লিসনার হতে পছন্দ করি, নট আ স্পিকার। আমার লোককে শুনতে ভালো লাগে, কাউকে কিছু বলতেও ভালো লাগে, কোনো সাজেশন। তো আমি তখন কাউন্সিলিং করেছিলাম, তো সেটাতে খুব মানে আপ্লুত যে তুমি এইভাবে বোঝালে, আমি এইভাবে কখনো আমাকে এতটা বোঝাইনি। শুনলে তুমি। হ্যাঁ, এতটা শুনলে, অনেক প্রবলেম শেয়ার করছিল, আমাকে এইভাবে কখনো কেউ শোনেনি। সেদিনকে আমি আবার ওকে বললাম যে এত ভেঙে পড়লে হবে, স্ট্রং হতে হবে, তো এত ভাঙলে হবে না বলে আমি ওর দিকে যখন তাকালাম না, আমার একটা ইনটিউশন কাজ করেছিল ও বেশি দিন মানে ও থাকতে না, মানে থাকবে না। কঠিন কোনো রোগ হয়েছিল? ওর হার্টের প্রবলেম হয়েছিল, স্টেন বসেছিল, ওর হার্ট অ্যাটাক হয়েছিল, একটা কোনো কিছু একটা হয়েছিল, মানে হৃদয় রোগ, কিছু একটা হৃদরোগ। 2 দিনের পরেই সে মারা যায়, 2 দিন বা 1 দিন এরকম হয়তো হবে। দেখে বোঝা যাচ্ছিল যে আমি তাকে দেখে বুঝতে পেরেছিলাম, ইভেন আমি সেন্স করতে পারছি। আমি সেন্স করেছিলাম, আমি আমার বন্ধুকেও সেটা বলেছিলাম যে আমি এটা বুঝতে পেরে গেছিলাম। সেম এরকম একটা ছোট্ট ঘটনা এই বছর সপ্তমীর দিন। কি হয়েছে? আমি খড়গপুরে ছিলাম বন্ধুর বাড়িতে, ওর স্যালনের কিছু কাজ বাজের জন্য আমি হেল্প করতে গেছিলাম। সপ্তমীর দিন বাড়িতে ফিরি খড়গপুর থেকে, মন ভালো নেই, আমি একাই রেডি হয়ে যাই। আমাদের পাড়া লিলুয়া দাসপাড়ায় আমি থাকি, লিলুয়া দাসপাড়ায় আমাদের 5 ভাই সংঘের একটা বড় বড় উৎসব, বড় পুজো হয়। হঠাৎ করেই প্যান্ডেলে যাই, নিজেই, পুরো কেউ নেই, পুরো পাড়া ফাঁকা। তখন রাত 1:30 বাজে। আমি ঠাকুর মণ্ডপে মাকে প্রণাম করি, একটু ভিডিওস বানাই, মানে আমি রিটার্ন করি। যখন রিটার্ন করি তখন দিকে একটা 4 চাকা গাড়ি দাঁড় করানো, আর তার সামনে একটা ছেলে দাঁড়ানো। তো আমি আর তাকাইনি, আমি ক্রস করে এগিয়ে গেছি, মণ্ডপটা ক্রস করে। যখন ক্রস করে আমি এগিয়ে যাচ্ছি, আমার কি মনে হলো, কে ছেলেটা, কার আওয়াজ আসছে, আমি পিছনে ঘুরে তাকাই। তো আমি যখন পিছনে ঘুরে দেখি, তখন আমি একটা ছেলেকে দেখেছি, সেই ছেলেটাকে আমি চিনি, তারা যমজ ভাই। ইভেন তার ভাই ট্রান্স ওমেন, শি ইজ অলসো ট্রান্স ওমেন। আমি তাদেরকে অনেক ছোট থেকে চিনি। তো আমি দেখি ও সাদা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়ানো 4 চাকা গাড়িটার সামনে, ও আমার দিকে তাকিয়ে স্মাইল করলো, যেরকম হয় আমরা জেনারেলি চেনা পরিচিত লোককে দেখলে স্মাইলটা করি। আমি স্মাইল করলাম, আমিও স্মাইল করলাম, করে আমি বাড়ি ফিরে এলাম। পরের দিন আমার ঘরে আমার এই বন্ধুটা আসে, যে বন্ধুটার কথা আমি বললাম যে বাইকে বসেছিল, আমার স্কুটিতে যে চুল টেনেছিল, সে বাড়িতে আসে, সে কথা, যে বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল, যে আমার যে তার বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল, সে তো আমার পাড়ার কমন ফ্রেন্ড। আমরা অনেক সময় মানে আমরা একসাথে অনেক গল্প টল্প করি। তো সে বাড়িতে এসছে, বসে গল্প করছে, কথা বলতে বলতে সাডেনলি ওর ফোনে একটা ফোন ঢোকে। আচ্ছা, ওর ফোনটা, ও বলে কি বলছিস, কি করে হয়েছে, কখন? এবার আমি কাজ করতে করতে আমি চুপ, ক্যা হুয়া? ফোনটা কাটে, বলে যে নাম নিয়ে বলে যে ওরকম হ্যাঙ্গিং করেছে। ওই ছেলেটা? আমি বলছি কে? বলছে ওর ভাই। পরের দিন সকালবেলা ভাবো, আমি না মাথায় জাস্ট হাত, আমি কালকে রাত্রিবেলা আমি ওকে দেখে স্মাইল করেছি। বলছে কি বলছো? আমি হ্যাঁ, আমি কালকে রাত্রিবেলা ওকে দেখে স্মাইল করেছি, আমাকে দেখে স্মাইল করলো। ও কি ততক্ষণে হ্যাং করে ফেলেছিল? না, পরের দিন সকালবেলা হ্যাং করেছে, মানে আমার চোখে আগের দিন রাত্রিবেলাও পড়লো। মানে এটার মধ্যে অলৌকিক কতটা আছে জানি না, তবে এটা নিজেকে পার্সোনাল লেভেলে খুব এফেক্ট করে। হ্যাঁ, আমাকে এফেক্ট করেছে। আমি গতকাল রাতে এই মানুষটাকে দেখলাম, আজ সকালেই এই মানুষটা এমন একটা কিছু করে ফেললো, এই মানুষটা নেই। এই মানুষটা হাসলো আমার দিকে, হাসলো, স্মাইল করলো, এরম মাথা নাড়ালো, আমিও তাকে স্মাইল করলাম, বলে চলে এলাম। আর আমার বাড়িতে এটা বিশ্বাস করতেই কষ্ট হয়। হ্যাঁ, মানে আমি এটা অবাক হয়েছে আমার ক্ষেত্রে। এটা আমার এরকম কিছু মানে ইনটিউশন আমার সাথে হয়, আমি বুঝতে পেরে যাই, বুঝি। তো ছোট থেকে হয় এরকম? প্রায় অনেক দিন থেকেই না এটা হয়, আমি বুঝতে পারি। আমার আরেকটা মানে এটা আমার নিজের সাথে হওয়া ঘটনা, সেটা হচ্ছে তোমার, আমি 2024-এ ফ্ল্যাট পারচেস করি একটা। ওকে। তো আমার নিজের প্রথম স্বপ্নের বাড়ি, আমার ফ্ল্যাট নিজের। কোথায়? হাওড়াতে? লিলুয়াতে, যে জায়গার কথা তুমি বলছো। লিলুয়ার একটি জায়গা। ফ্ল্যাটটা তখন কাজ হয়, আমি সকাল থেকে কি ফ্ল্যাটে বসে থাকতাম, কাজ হতো বসতাম, সারাদিন কাজ দেখতাম, ওদেরকে দিয়ে কাজ করাতাম ঠিকঠাকভাবে। ফ্ল্যাটটা খুব নিরিবিলি ঠান্ডা ছিল ফ্ল্যাটটা। তো একদিন আমার এক ভাই, সে ফ্ল্যাটে আসে ফ্ল্যাটটা দেখতে, এসে আমি তাকে নিয়ে যাই ছাদে। তখন লিফট চালু হয়নি, সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছি। ছাদে বলছি যে এটা মানে 4th ফ্লোর, আমার 3rd ফ্লোরে ছিল, তার উপরে 4th ফ্লোরে গিয়ে আমি বলছি এটা দেখ, এটা কিন্তু 3 BHK, এইগুলো সবকটা একই প্যাটার্ন, আর এটা 2 BHK। বলতে আমি ফিল করি যে আমার ব্যাক সাইডে আমার থেকে হয়তো কিছু বড় হবে, খুব গরম, এরকমভাবে মানে আমাকে প্রোটেক্ট করছে। আমার সারা গা শিহরণ দিয়ে ওঠে। এবার আমি বলতে আমি খালি বলি চল নিচে চ। আমি ওকে কিছু বলতে পারি না,
তোকে আমি কিছু বলতে পারি না বিকজ অফ আমার নতুন বাড়ি। যদি আমি প্রথম থেকেই কোনো নেগেটিভ কাউকে কিছু বলি, যদি আমার বাড়িতে কেউ না আসে, আমি কিছু বলতে পারি না। সঙ্গে সঙ্গে আমাকে ও বলে যে হ্যাঁ সুরস্বতী চলো নিচে চলো, চলো নিচে চলো বলে সেও আমার সাথে নিচে চলে আসে। কয়েকদিন পরে আমরা ফোনে কনভারসেশন করছি, কথা বলতে 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 আমাকে বলছে যে সুরস্বতী তোমাকে একটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বল। ওই তুমি রাত্রিবেলা করে ছাদের দিকে যাবে না কখনো, একা যাবেই না। কেন? বা তোমাকে আমি একটা ঘটনা মানে কথা বলবো, তুমি খারাপভাবে নেবে না তো? আমার এই ভাইটা আমাকে বলেন যে হ্যাঁ বল না। মানে সেদিনকে যখন তুমি আমাকে 4th ফ্লোরে গিয়ে ওই দেখাচ্ছিলেন এটা এটা 4B, এটা 3BHK, এটা 2BHK, দেখ এগুলো সব সেম প্যাটার্নে তৈরি। ওই সময়টাতে আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল, মানে আমার একটা ফিল হয়েছে। আর যেটা ভীষণ গরম, সেম ওয়ার্ড যেটা আমি ফিল করেছি, ভীষণ গরম, অনেকটা বড়, সেটা কোনো মানে পুরুষ জাতীয় কিছু জিনিস, মানে এটা ভেরি ম্যাসকুলিন এন্ড মাস্কুলিন। হ্যাঁ একদম আমাকে প্রোটেক্ট করে দাঁড়িয়ে আছে। আমি বলি যে কি করে এটা পসিবল, এটা আমি তোকে নিজে বলতে পারিনি বিকজ আমি সেম ফিল করেছি। বলছে কি? বলছি হ্যাঁ আমি তোকে বলতে পারিনি কারণ এটা তুই আর বাড়িতে আসবি কি আসবি না, মানে তুই ভয় পাবি কিনা এই জন্য তোকে আমি বলিনি। ও আমাকে বলে তুমি ভয় পাবে কিনা এই জন্য আমি তোমায় বলতে পারিনি। মানে সেম টাইমে আমাদের সাথে সেম ফিলিংসই কিন্তু হয়েছিল। ঠিক ওই রকমই আমার গৃহপ্রবেশের সময় ফ্ল্যাট আমার তৈরি, তখন আমার পার্টনার আমার সাথে ছিল। আমি যে রিলেশনশিপে ছিলাম আমার পার্টনার আমরা একসাথে থাকতাম লিভ ইন রিলেশনে। সকালবেলায় গৃহপ্রবেশের দিন, আগের দিন রাত্রিবেলায় সুন্দর করে ফ্ল্যাট পুরো গুছিয়েছি, কাজ টাজ করেছি, পরিষ্কার টরিষ্কার করে। ফ্ল্যাটে আগের দিন থাকতে নেই, আগের রাত পুজোর আগে কাটাতে নেই। পরের দিন ভোর ভোর করে ফ্ল্যাটে চলে আসি, কারণ একটু পরেই পুজো শুরু হবে, ব্রাহ্মণ আসবেন, প্রচুর লোকজন আসবেন। তো আমি আমার পার্টনারকে বলি তুমি এক কাজ করো, তুমি একটু বাজার দোকান দিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসো, আমি একটু 1 ঘন্টা রেস্ট নিই, কারণ আমার না শরীরটা দিচ্ছে না, সারাটা দিন খাটতে হবে, আমি একটু রেস্ট নিই বলে আমি ঘরে সব কিছু বন্ধ টন্ধ করে গেটে তালা ফালা মেরে আমি একটু রেস্ট নিই। তো আমি যখন ঘুমাচ্ছি আমি এটা ফিল করলাম যে আমার এতটা সামনে কেউ একটা এসে এরকম করে দেখে এরকম করে চলে গেল, হাত দুটো রেখে এরকম ভাবে। তো আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। আমি ভাবি যে হয়তো যে আমার যে পার্টনার সেই হয়তো আমাকে দেখছে যে আমি ঘুমাচ্ছি কিনা। তা আমি ওর নাম ধরে ধরে ডাকি যে তুমি এসছো, কই তুমি, কোথায়? আমি রান্নাঘরে যাই, দেখি নেই, বাথরুমে যাই, দেখি নেই, পাশের রুমে যাই, সেখানেও নেই, হলেও নেই। তারপর আমাকে দেখলো ওটাকে, তারপরে মনে পড়লো আমার তো গেটে তালা মারা, ও তো বাজারে বা কোথায় গেছে। আমি আর ঘুমাতে পারি না, আমার ঘুম ভেঙে যায়, আমার হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। আর সেই ফিলটাই করেছি যেটা আমি সেদিন রাতে ফিল করেছিলাম, ওই উপরে যে ফিলটা হয়েছিল একই সেম। আচ্ছা এটা কি এখনো করো? না এখন আর নেই, এখন আর নেই সেটা। আমি ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছো? আমি 20 দিন মতন থেকে ফ্ল্যাটটাকে আমি প্রমোটারকে হ্যান্ড ওভার করে দিই। টাকা পয়সা নিয়ে সব পেয়ে গেছি। আচ্ছা মানে কেস সলভ? হ্যাঁ কেস সলভ, বাট ফ্ল্যাটে থাকতে পারিনি বিকজ অফ এই সমস্তর জন্য। তারপরে কিছুক্ষণ পরে সে আসে বাড়িতে, আমি গেট খুলে দিই, তুমি ঘুমাচ্ছিলে না? যে না আমি ঘুমাইনি। আমি ওকে কিছু বলিনি। অনেক ফ্ল্যাট ছাড়ার গল্পটাও আমি জানতাম না যে এই কারণে তুমি ফ্ল্যাটটা ছেড়ে। হ্যাঁ পুজোর আমি তোমাকে বলিনি, আমি চেয়েছিলাম পডকাস্টে বসে এগুলো। 2024-এ তুমি ফ্ল্যাটটা নিয়েছো? হ্যাঁ আমি 2024-এই 18 দিনের মধ্যে আমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। কোন মাসে নিয়েছিলে? আমি নিয়েছিলাম মার্চে। এবার তার কিছুক্ষণ পরে আমার যে পার্টনার সে আসে, এসে আমাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমাওনি কেন? তুমি বলি ঘুমাবো, রেস্ট ছিল না, স্নানে যেতে হবে। বলছি তাহলে আমি একটু রেস্ট নিয়ে নিই, তুমি তো তোমার ঘর তোমার রেডি ফেডি হয়ে যাও। হ্যাঁ তুমি রেস্ট নাও। এবার ও ঘুমাতে যায়, আমি স্নানে ঢুকে যাই বাথরুমে, স্নান করি, শাড়িটির পরে রেডি ফেডি হই। দেখি ও হুড়মুড়ি উঠলো, না ঘুমা হবে না, কাজ করতে হবে, অনেক কাজ আছে। যেহেতু আমরা দুজনে, আমাদের কেউ সেই সময় কেউ ছিল না, আমার তো ফ্যামিলি ছিলই না, আমরা দুজনে ফ্যামিলি। তো ও ওরকম ওঠে, তো কাজ টাজ হয়, ভালো করে পুজো হয়, সব লোকজন আসে, ভালো করে পুজো হলো, খাওয়া দাওয়া হলো, বাড়ি চলে গেল সবাই। রাত্রিবেলায় আমাকেও বলছে আমাদের না একটা আমার মনে হয় কোনো একটা কিছু প্রবলেম আছে। আমি কি প্রবলেম? ও আমাকে বলে আমি যখন ঘুমাতে গেলাম আমি দেখছি আমার ব্যালকনি থেকে আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, আমি লাফিয়ে উঠেছি। মানে ভাবো একই সময়ে প্রথমে আমার সাথে এটা হলো, তারপরে আমার পার্টনার যে তাকে সে স্বপ্ন দেখছে যে তাকে ওই ব্যালকনি, তখন গ্রিলটাও বসাইনি আমরা, ওপেন ব্যালকনি ছিল, সে দেখছে ওইখান থেকে ওকে এক ধাক্কা। জানতে পেরেছো কেন ওই ফ্ল্যাটটা এরকম হতো? ওই ফ্ল্যাটটায় কি আগে না এরকম কিছুই কিন্তু নয়, কিন্তু ওটা আমার সাথে কেন হয়েছে আমি জানি না, বা এটা আমার সাথে এরকম প্রেজেন্স তুমি জীবনের অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় কোথাও ফিল করেছো?
সেম প্রেজেন্সটা হ্যাঁ আমি ফিল করেছি, সেম এটা আমার সাথে হয়েছে। তোমার কি এটা সম্ভব কখনো মনে হয় যে তোমার বাবা মা, তোমার মা যিনি নেই, যদিও তুমি বলছো এখানে খুব ম্যাসকুইলাইন পাওয়ার, ম্যাসকুলিন পাওয়ার, কিন্তু স্পিরিটের আমার- তো আর আমার- কোনো আমার- ম্যাসকুইলাইন ফেমিনাইন হয় না, স্পিরিট ইজ স্পিরিট। কোথাও কি মনে হয় যে ইট ইজ ইউর মাদার হু ইজ সেভিং ইউ ফ্রম No. এভরিথিং? নো 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 নো। আমার মায়ের অনেক ছোটবেলায় চলে যাওয়ার পরে আমি মায়ের কথা মায়ের হিসেবে- অস্তিত্ব বোঝা গেছে? না না না, কারণ আমার মায়ের জায়গাটা পুরোপুরি আমার দিদা নিয়েছিল। ওকে তো আমার দিদাই আমার লাইফের এভরিথিং, ওকে। মানে উনি ছাড়া কিছুই আর কেউই নয়। তো আমি কখনো সেটা ফিল করিনি, কিন্তু এই ফ্ল্যাটে যেটা হচ্ছে সেটা আমার যে পার্টনার সেও ফিল করেছে সেটা ম্যাসকুলিন কোনো। এই ম্যাসকুলিন পাওয়ারটাকে তুমি এখনো ফিল করো না কোথাও? আমি আর ফিল করি না। শুধুই ফ্ল্যাটটা? হ্যাঁ, ইভেন আমার বাথরুমে একটা ব্ল্যাক টাইলস লাগানো ছিল। আমার বাড়িতে একটা ছোট পেট আছে, লালাই বলে ডাকি আমি ওকে। হুম। লালাইকেও আমি ফ্ল্যাটে নিয়ে গেছিলাম, শিফট করেছিলাম আমার সাথে। লালাই ওই ব্ল্যাক, বিড়াল? হ্যাঁ বিড়াল। লালাই ব্ল্যাক টাইলসটার দিকে তাকিয়ে শুধু ম্যাও ম্যাও করে চিল্লিয়ে যেত। হুম। আমি যখন গেট খুলে কি চিল্লাচ্ছিস কেন, একবার আমার দিকে তাকাতো, তাকিয়ে আবার ওই বাথরুমের ব্ল্যাক টাইলসের দিকে তাকিয়ে চিৎকার করতো। আমি বুঝতাম না যে কেন এটাও করতো। ব্যাক টাইলসটা খুঁড়ে দেখতে হতো, হ্যাঁ সত্যি তাই, হয়তো ওখান থেকে কোনো কঙ্কাল বেরিয়ে আসতো। হতেই God পারতো। knows. Who knows? আমরা কি জানি কোথায় কি থাকে, কোথায় কি হয়? বাট হ্যাঁ, আমাকে আলটিমেটলি ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো। এটা নিয়ে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে। অনেক কিছু গেছে 2024 আমাকে আমার লাইফের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। 2024 তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সাল। আমার লাইফের সবথেকে ওয়ার্স্ট সাল ওটা। ওয়ার্স্ট সালগুলোই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আমাকে শিখিয়েছে অনেক কিছু, যে বিশ্বাস করতে না, ভরসা ওয়ার্স্ট করতে না সালগুলোই কাউকে। অ্যাকচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট সাল হয়। ওয়ার্স্ট সালগুলো আমাদেরকে শেখায় যে হু এম আই, আমি কে। আর আমি জানি না এটা আমার সাথে কেন হয়। তুমি যেরকম জিজ্ঞাসা করলে গৌরবদা যে এরকম আগে কখনো হয়েছে কিনা, তুমি প্রয়াগ ফিল্ম সিটির নাম শুনেছো? 100 একর জমির উপর একটা ফিল্ম সিটি। আমি প্রি ওয়েডিং শুটে যাই মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতে। ওকে। একটাই বেডরুম, ফটোগ্রাফাররা ছেলেরা সবাই বিছানায় শোয়, আর একটা এরকম ধরনের নরম একটা গদিওয়ালা সোফা বড়, ওই সোফাটাতে আমি শুই। তখন আমি ট্রান্সফরমেশনের মধ্যে আছি। ওকে। ভোর 4টের কল টাইম, ক্লায়েন্টকে রেডি করে দিয়েছি, আর আমার আর শরীর দিচ্ছে না যাওয়ার জন্য শুটে। তো আমি আমার ফটোগ্রাফার যে আমার সে বন্ধু, চাইল্ডহুড ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, আমি ওকে বলি আমি কি একটু ঘুমিয়ে পড়বো এখানে? বলে হ্যাঁ ঘুমা, তো কাজ হবে না। তো আমি ওই সোফাটার মধ্যে মাথা দিয়ে একটু ঘুমাই। ঘরের জাস্ট এসিটা চলছে, সব কিছু বন্ধ, আমি ঘুমাচ্ছি। আমি জাস্ট কিছুক্ষণের পরে ফিল করলাম আমার এরকম সোফার যেখানে পাটা রাখা, সেখানে আস্তে করে কিছু একটা বসলো। সোফার স্পঞ্জটা আস্তে করে নিচে নেমে গেল, আর যেই সোফার স্পঞ্জটা নিচে নামলো, আমার ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে। মানে আমার আর চোখে ঘুম নেই। আমি উঠে শুধু হাত জোড় করে বলছি আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার মাইন্ড কাজ করেনি, আমি অনেক গরিব ঘরের সন্তান, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি দুটো টাকার জন্য এখানে এসেছি, আমি কারোর কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমার কোনো ক্ষতি করো না, আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বলে আমি মিনিটের মধ্যে ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। বেরিয়ে বন্ধুকে ফোন করি, পুরো কেউ বসেছে যে আমার পায়ের সামনে, আর সোফাটা না খুব একটা বড় ছিল না, আমি পা লম্বা করেও শুতে পারিনি, পাটা একটু গুটানো। তো সেইটুকুনি জায়গার মধ্যেও যখন স্পঞ্জটা ওরকম হয়, আমি বুঝি যে কেউ এখানে তখন ছিল। আমার কান টান পুরো বন্ধ হয়ে যায়, মানে আমি কিছু শুনতে, মানে বুঝতে পেরেছি, ওই ফিলিংটা আমি জানি। আমি পারি না। আজকের তাহলে শেষ একটা ঘটনা শুনি এবং পডকাস্টটাকে আমরা র্যাপ করি। আজকের লাস্ট ঘটনা শুনে শুরুশ্রীর কাছ থেকে। আশা করছি আপনাদের আজকের এই আড্ডাটা ভালো লাগছে এবং ভালো লেগেছে। আমার নিজের আড্ডাটা মেরে ভালো লাগছে, তার মানে আপনাদেরও ভালোই লাগবে বলে আমার মনে হয়। তো আজকের লাস্ট ঘটনাটা শুনি এবং এর পরবর্তীকালে আরো অনেক ঘটনা আমরা শুরুশ্রীর কাছে আবারও আমাদের পডকাস্টে শুনবো। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের এপিসোড শুনে। আজকে আরেকটা ঘটনা। সালটা 2021, আমি একটা শো এর কথা বলছি, একটা ডান্স শো। সেখানে আমি অ্যাজ আ পার্টিসিপেন্ট যাই পারফর্ম করতে। তো ওখানে একটা গ্রুপও আসে, 7-8টা মেয়ের একটা গ্রুপ আসে। তো আমাদের নাইটে স্টেজ রিহার্সাল হতো, টাইম থাকতো 12টা থেকে 1টা থেকে 2টা এরকম রিহার্সাল হতো। তো এই 8খানা মেয়ের একটা ডান্স সিকোয়েন্স ছিল, যেখানে 8খানা ঘাগরা পরিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছিল। আচ্ছা। স্টেজ রিহার্সাল প্র্যাকটিস করানোর পরে যতজন ওই ঘাগরাটার পরে প্র্যাকটিস করেছে সবাই
আফটার প্র্যাকটিস ঘাগরাটাকে কোরিওগ্রাফারকে রিটার্ন করে দেয়। হুম। কারণ কোরিওগ্রাফারকে আবার ড্রেসারকে রিটার্ন করতে হবে, শুটের জন্য কাজে লাগবে। একটা ঘাগরা কম পড়ে অন স্পট। মেয়েগুলোকে সাপ্লাই করার সময় নাকি রিটার্ন? না, রিটার্ন করার সময়। রিটার্ন করার সময় যখন সাপ্লাই হলো তখন রিহার্সাল হলো, সেই সমস্ত ঘাগরাগুলো ছিল সবাই ঘাগরা পরেছিল। সবাই পড়েছিল, সবাই রিটার্ন করলো, খালি একটা ঘাগরা একজন রিটার্ন করতে পারলো না। সবার ব্যাগ চেক করা হলো, পুরো ফ্লোর চেক করা হলো, সমস্ত কোনায় দেখা হলো যে কোথাও পড়ে গেছে কিনা, না কোথাও নেই। এবার যে রেসপন্সিবিলিটি নিয়ে এসেছিল জিনিসগুলো, তার মাথায় একটা হাত যে কোথায় গেল একটা, আমাকে তো জবাব দিতে হবে ড্রেসারকে। নেই কোথাও নেই। যাই হোক, মেয়েগুলো বাড়ি চলে আসে, বাড়ি ইন দ্য সেন্স যে জায়গাটায় আমরা থাকতাম। তো হঠাৎ করে এটা আমি শোনা গল্প, ওরা যখন বাড়ি আসে ওরা ডিসকাশন করে যে কি হলো বলতো, একটা ঘাগরা কোথায় গেল, পাওয়া যাচ্ছে না, কি করে কোথায় হারিয়ে গেল কোথায়। ওই রাত্রিবেলা সবাই শুয়েছে, জল আনতে যাবে, একটা বোতল জল আনতে গেছে একটা মেয়ে। যখন জল আনতে গেছে রান্নাঘরটা বলে লাইট জ্বালিয়েছে, ধাপ করে একটা জিনিস পড়লো নিচে। মানে ধরো দরজাটা খুললো, লাইট জ্বালাতে ধপ করে নিচে পড়লো। কি পড়লো? লেহেঙ্গার ঘাগরাটা পড়লো। ও মাই গড! আর পুরো ইঁদুর পচা মরার গন্ধ। ওরা রান্নাঘরের ভিতরে কেঁপে যায় দেখে। মানে ওই লেহেঙ্গাটা এখানে আসা কোনো কথাই নয়। সেটাই তো। তারপর ওরা ঠাটি চিৎকার দেয়, সবাই আসে দেখায়, আর একটা গন্ধ, সব বেরিয়ে যায় ওইখান থেকে। এর কি কোনো কনক্লুশন হয়েছিল? কেন, কিভাবে, এটা না কোথায় ছিল ঘাগরাটা? কোথায় ছিল? কারণ প্রত্যেকের ব্যাগ সার্চ করা হয়েছে, প্রত্যেকের দেখা হয়েছে যে আছে কিনা, কোথাও নেই। তুমি লাইট জ্বালাচ্ছ, ধপ করে কিছু পুরো এরকম ভাবে ধরো ওটা হাওয়ায় ছিল, ফাট করে পড়ে গেল। কেউ হয়তো হোল্ড করেছিল ওটাকে, কেউ দেখছিল হয়তো গায়ে নিয়ে, কেউ দেখছিল হয়তো। আউটস্ট্যান্ডিং ঘটনা এটা। আমার এই ধরনের ঘটনা শুনতে খুব ভালো লাগে। এগুলো আমার খুব রিয়েল অ্যান্ড অথেন্টিক বলে মনে হয়। যেগুলো হয়, এই ধরনের ঘটনা আমি শুনেছি, বা এই ধরনের ঘটনা আমি নিজে হয়তো কিছু এর খুব ক্লোজ বাই এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো সাধারণ মানুষের কাছে শুনি। তখন ওই 2021 সালটাতে যে শোটার কথা বলছি আমি, ওই রকমই একদিন রাত্রিবেলা আমি আর আমার রুমমেট শুয়েছিল বিছানায়, আর আমি ঘরে এসি চলছে, কোনো ফ্যান নেই, পিন ড্রপ সাইলেন্ট। আমি ফোনটা চার্জে লাগিয়ে আমি ফরওয়ার্ড করছি, একটা গ্রুপ বানিয়ে সবাইকে ফরওয়ার্ড করছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি চুপচাপ, পুরো শান্ত, কোনো আওয়াজ নেই। তো হঠাৎ করে আমি যেখানে বসে, আমার মুখোমুখি দরজাটা, আমার যে রুমমেট ছিল সে শুয়ে পড়েছে, সে ঘুমাচ্ছে। কারণ এতটা প্র্যাকটিস করতে হতো, এতটা মানে খাটতে হতো যে সারাদিনের পরে না আর কেউ মানে ক্লান্ত হয়ে ক্লান্ত পুরো। জানি, শুনেছি আমি এই ধরনের ঘটনা। তো সে পুরো গভীর নিদ্রায় ঘুমাচ্ছে, আর আমি করছি ফরওয়ার্ড করছি, করতে হঠাৎ করে হ্যাশ বাটন টাক। এবার আমার এতটাই যে সাইলেন্ট, যদি একটা ছুঁচো পরে আমি আওয়াজ পাবো, সেখানে একটা হ্যাশ বলকে টাক করে ঘোরানো হলো। তো আমি ভাবলাম যে কেউ এসছে বোধহয়। না, কেউ না, আমাদের যিনি টেক কেয়ার করতেন দিদি, সে দেখতো যে এরকম আমরা ঘুমাচ্ছি কিনা, এই ফোন ঘেরো না, ঘুমাও, সকালে উঠতে হবে, গাড়ি চলে আসবে, উনি এই বকাবকিগুলো করতেন। তো উনি এরকমভাবে হ্যাশবলটা ঘুরিয়ে দেখলেন। তা আমি মনে হলাম যে বাবা সত্যি কোনো কাজ নেই, একটু শান্তি করে ফোনও ঘাঁটতে পারবো না, কাজও করতে পারবো না, দেখতে এসছে। আমি আবার এবার টাক করে দুবার, আমি এবার ভয় পেয়ে যাই। সঙ্গে ওটা আমি খুলে বেরোই, পুরো ফাঁকা, কিচ্ছু নেই, হলটা পুরো ফাঁকা, কিছু নেই। উনি মশারির ভিতরে আরাম করে ঘুমাচ্ছে। আমি জানি তুমি কোন জায়গার কথা বলছো। এই জায়গার আমি অনেক ঘটনা শুনেছি, প্রেত কথার লোকেরাও শুনেছে ঘটনা। উনি আরাম করে ঘুমাচ্ছে, আমি গিয়ে, তুমি গেছিলে এক্ষুনি? হ্যাঁ, তুমি কি রাখতে গেছিলে? তুমি কি দেখতে গেছিলে আমি ঘুমাচ্ছি কিনা? কারণ আমার মধ্যে হাজারটা কোয়েশ্চেন, কারণ টোটাল 3বার ওটা হয়। প্রথমে একবার, তারপরে টাক করে 2বার, মানে জোর করে খোলার চেষ্টা। তুমি আমাকে দেখতে গেছিলে ঘুমাচ্ছি? বলছে না, আমি তো ঘুমাচ্ছি। সবাই রুম থেকে বেরিয়ে আসে, আমার রুমমেট উঠে পড়ে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, মানে ভয়ের চোটে। আমি বলছি তাহলে কে করলো? বলছে তুমি ভুল হয়েছে। আমি কোনোদিনও হতে পারে না, প্রথমবারটা তো আমি তোমাকে গেস করেছিলাম, যে সেকেন্ড বারটা তো ভুল হতেই পারে, ভুল হতেই পারে না। সেকেন্ড বার 2বার হয়েছে, 2বার হয়েছে, সেটাকে জোর করে মানে খোলার চেষ্টা করছে।
ওই রাত্রিবেলায় লিটারালি গৌরবদা আমরা ঘুমাতে পারিনি, আমি আমার রুমমেট। স্বাভাবিক। ও এখন পডকাস্টটা দেখছে, ওটা নিশ্চয়ই মনে করবে সে রাতটার কথা, যে এটা ওর আমার সাথে ঘটেছিল। এবং আবারও শিহরিত হবে। সেই রাত্রিবেলায় আমরা ঘুমাতে পারিনি, কারণ আমাদের ওপর থেকে দাম 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 করে দৌড়ে দৌড়ে কেউ যাচ্ছে। বল ফেলা ওই রাত্রিবেলা 2-3টের সময় কে বল খেলবে, যেহেতু ওপরে ফ্লোর উপর ফাঁকা কেউ থাকেই না। আমাকে নোকের আঁচড় দিয়ে এভাবে মানে ধরে চেপে শুয়ে আছে। আমি বজরংবলীর মন্ত্র পড়ছি, হনুমান চালিসা পড়ছি, এরকম এদিক দিয়ে দৌড়ে যাচ্ছে, দাম 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 করে দৌড়ে যাচ্ছে। ওই জায়গাটাতে এরকম ছিল। অদ্ভুত কিছু ঘটনা আজকে শুনলাম আমরা সুরশ্রীর কাছে, এবং থ্যাংক ইউ এত সুন্দর এতগুলো ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি নিজেও খুব খুব এনজয় করলাম আজকের এই পডকাস্টটা, কারণ এত অথেন্টিক ঘটনা শুনলাম, এতগুলো টুকরো টুকরো ঘটনা শুনলাম। আমাকে খুব ফিরিয়ে নিয়ে গেল আমার ছোটোবেলায়, যে সময়টা এরকম টুকরো টুকরো প্রচুর ঘটনা শুনে আমার মনে হতো যে এই ঘটনাগুলো আমি অন্য জায়গায় গিয়ে বলবো। এই ঘটনাগুলো এক্স্যাক্টলি অন্য জায়গায় বলার মতন ঘটনা, মানে আমি ওর কাছ থেকে শুনলাম, এবার হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময়ে অনেক পার্টিতে অনেকে আমায় বলে যে একটা ভৌতিক ঘটনা শোনাও, তখন হয়তো এই ঘটনাগুলো শোনাতে পারবো। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেক শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের পডকাস্ট আসে, স্পটিফাইতে রাত 11টার সময় আমাদের পডকাস্ট আসে, গৌরব তবাদার ভ্লগস চ্যানেলে রাত 10টার সময় প্রত্যেক শনিবার দিন আমাদের পডকাস্ট আসতে থাকে। এবং এই নতুন বছরে আমরা কিছু নতুন সেগমেন্টও স্টার্ট করছি, যেগুলো আমরা হয়তো মঙ্গলবার করে বা বৃহস্পতিবার করে আনতে পারি এই গৌরব তবাদার ভ্লগস চ্যানেলে। দেখা যাক, সেটা এখনও ডিসাইড করছি, কন্টেন্টগুলো প্ল্যান করছি। ততক্ষণ পর্যন্ত আজ চলি, আপনারাও অপেক্ষা করবেন শনিবারের। সুরশ্রীকে কমেন্ট করে জানাবেন যে আবার আপনারা শুনতে চান, ওর কাছে আরও কী কী ঘটনা শুনতে চান, অবশ্যই জানাবেন কমেন্ট করে। ও আবার আসবে আমাদের পডকাস্টে এবং আবার আপনাদেরকে এরকম অনেক টুকরো টুকরো ঘটনা শুনিয়ে খুব শিহরিত করবে। আজকের মতো চললাম। থ্যাংক ইউ সুরশ্রী ফর কামিং। থ্যাংক ইউ গৌরবদা, থ্যাংক ইউ সো মাচ। আই এম ব্লেসড যে তুমি এতটা সুন্দর সময় নিয়ে আমার গল্পগুলোকে শুনলে। আই হোপ আমি আবার আসবো, আবার আরো অনেক সুন্দর সুন্দর গল্প আছে। তোমাকে বলবো, অনেক কথা ঘটনা ফ্যামিলি, আছে এখনো বলার মতন। আমাদের অডিয়েন্সকে বলবো, ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো, থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে আজকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।